আচ্ছা, আগের দিন আমরা ফ্যারাডে সূত্র, লেঞ্জের সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশ এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, তো সেখানে দেখেছিলাম যে একটা পরিবাহী এবং একটা চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, বা যদি আরও ভালো করে বলতে হয় যে কোনো কারণে কোনো কুণ্ডলীর মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, তাহলে সেই কুণ্ডলীতে একটা তড়িৎচলক বল আবিষ্ট হয় বা একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এটা আমরা আগের দিন দেখেছি। ঠিক আছে, তো আজকে এর পরের কিছু জিনিস আছে, টপিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আছে ঘূর্ণি প্রবাহ, সাবেশাঙ্ক, ইন্ডাক্টর বলে একটা যন্ত্র আছে, সেই ইন্ডাক্টর সম্পর্কে পড়ব, ক্যাপাসিটারের মতনই একটা যন্ত্র, এবং পারস্পরিক আবেশাঙ্ক কী জিনিস এইগুলো সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি তড়িৎচুম্বকীয় আবেশের দ্বিতীয় ভিডিও। তো প্রথমে দেখাচ্ছে যে ঘূর্ণি প্রবাহ কী। ঘূর্ণি প্রবাহ, তো আগের দিন আমরা দেখেছি যে কোনো একটা পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, বা ভালো করে বলতে গেলে যে কোনো পরিবাহীর মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, তাহলে সেই পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এখন ট্রান্সফর্মারের ভেতরে একটা মজ্জা থাকে। ঠিক আছে, এরকম একটা মজ্জা থাকে, ঠিক আছে, এরকম একটা মজ্জা থাকে, এবং সেই মজ্জাটার উপরে এরকম কয়েল এরকম জড়ানো থাকে, এরকম তার জড়ানো থাকে, বুঝে গেল? এরকম কয়েল জড়ানো থাকে। ট্রান্সফর্মার তোমরা নিশ্চয়ই দেখেছো। ট্রান্সফর্মারের মাধ্যমে কী হয়, ট্রান্সফর্মারে দুটো কয়েল থাকে, একটাকে বলে প্রাইমারি মুখ্য কুণ্ডলী, একটা হচ্ছে গৌণ কুণ্ডলী। প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে যখন তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, তখন সেকেন্ডারি যে কয়েলটা থাকে, গৌণ যে কুণ্ডলীটাকে, সেইখানে একটা তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি হয়, এবং তার ফলে সেকেন্ডারি যে কয়েল আছে সেখানে একটা তড়িৎচলক বল সৃষ্টি হয়। এটা আমরা পড়বো, কিন্তু ঘূর্ণি প্রবাহটা আগে বুঝি। দেখো, ট্রান্সফরমারের মধ্যে এই যে তারটা আছে, এই পেছনে যে তারটা আছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়। ঠিক আছে, এবং সেই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন এটা একটা সলিনয়েড ধরতে পারি। তাহলে এই সলিনয়েডের অক্ষস্থিত অবস্থায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আমরা আগেই জানি যে এরকম যদি একটা সলিনয়েড হয়, তাহলে তার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার মান হচ্ছে μ0 Ni। এটা আমরা অ্যাম্পিয়ারের সূত্রে বারও করেছি। এখন দেখো, যদি এই কারেন্টের মানটা যদি পরিবর্তন হয়, তাহলে বি এর মানের পরিবর্তন হবে। আমরা এসি কারেন্টে জানি, এসি কারেন্টটা কিন্তু স্থির কারেন্ট নয়, সেটা কিন্তু পরিবর্তনশীল কারেন্ট। এসি কারেন্টটা কীরকম সময়ের সাপেক্ষে এরকম করে পরিবর্তন হয়। এটা হচ্ছে এসি কারেন্ট। কারেন্টটা বাড়ে, আবার জিরো হয়, আবার নেগেটিভ হয়, আবার জিরো হয়, এরকম পরিবর্তনশীল কারেন্ট। তাহলে যখন এই তারের মধ্যে একটা এসি কারেন্ট যায়, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট যায়, অর্থাৎ পরিবর্তনশীল কারেন্ট যখন কারেন্ট যায়, তখন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হয়। এখানে চৌম্বক ক্ষেত্রে যদি পরিবর্তন হয়, তাহলে এখানে চৌম্বক প্রবাহেরও পরিবর্তন হবে, এবং যখনই এই মজ্জাটার মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, তখনই এই মজ্জার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ঠিক আছে, আমি যদি এই ওপরকার এই প্লেটটাকে দেখি, এরকম আয়তাকার কুণ্ডলীতে এরকম আয়তাকার একটা প্লেট, এটা কিন্তু সলিড একটা, ঠিক আছে, এটা একটা প্লেট। ওপরটা যদি দেখি, এটা কোনো কুণ্ডলী নেই, এটা একবার পুরো সলিড প্লেট, এটা পুরোটা সলিড। তো দেখা যায় যে এই কুণ্ডলীর মধ্যে এইভাবে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ছোটও হতে পারে, সাধারণত ছোট হয় না, এই প্রবাহটা সৃষ্টি হয় সাধারণত বড় আকারের। যদি এটা গোটাটা একটা পরিবাহী পাত হয়, তাহলে এটা গোটা পাত ধরে একটা কারেন্টের সৃষ্টি হয়। যখন এখানে কারেন্টের পরিবর্তন হবে, একটা তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি হবে, এবং তড়িৎচুম্বকীয় আবেশের ফলে আমরা জানি একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। সেইটা এই ওপরকার পাতটার ওপরিপাতে এরকম সৃষ্টি হবে। অর্থাৎ এই পাতটাতে আমি কিছুই পাঠাইনি, কিন্তু এইখানে কারেন্টের পরিবর্তনের জন্য এইখানে কারেন্ট তৈরি হবে, একটা আবিষ্ট কারেন্ট তৈরি হবে। এইটাকে বলা হয় ঘূর্ণি প্রবাহ। ঠিক আছে, এই ঘূর্ণি প্রবাহটা কী করবে? দেখো, এই মজ্জাটার নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, নিজস্ব রোধ আছে। এই কারেন্ট যাওয়ার ফলে এবং এই পরিবাহীটার একটা রোধ থাকার ফলে I²RT পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, যার ফলে মজ্জাটা আস্তে আস্তে গরম হবে। এবার এখানে যেহেতু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই তাপ শক্তিটা আসছে কোথা থেকে? সেটা নিশ্চয়ই আমরা যে কারেন্টটা পাঠাচ্ছি, সেই কারেন্টটা থেকেই আসছে। সেই কারেন্টটা থেকে একটা শক্তি এইখানে কারেন্ট তৈরি করছে, আবিষ্ট কারেন্ট তৈরি করছে, এবং সেই আবিষ্ট কারেন্টটা তাপ শক্তি সৃষ্টি করছে। অর্থাৎ আমরা যে কারেন্টটা দিচ্ছি তার কিছুটা পার্ট এইখানে তাপ শক্তি রূপে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা খারাপ জিনিস।
প্লাস কোনো কারণে মজাটা যদি খুব গরম হয়ে যায় তাহলে মজাটাতে আগুনও লেগে যেতে পারে, অর্থাৎ ট্রান্সফর্মার পুড়েও যেতে পারে। বোঝা গেল? তাহলে যদি বলে ঘূর্ণি প্রবাহ কি, তাহলে আমরা বলবো যে কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলে। অর্থাৎ এই মজ্জাটার সব জায়গাটাতে এরকম ছোট ছোট বৃত্তাকারে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, এটাকেই আমাদের ঘূর্ণি প্রবাহ বলে। এটা সাধারণত মজ্জার ক্ষতি করে এবং শক্তি নষ্ট করে, তাপ তৈরি হয়, ট্রান্সফর্মারটা অনেক গরম হয়। তাহলে এটাকে আমি কমাবো কী করে? ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে কমাবো? এটাকে কমানোর উপায় আছে। এই মজ্জাটাকে একটা পাতের না করে আমরা যদি মজ্জাটাকে এরকম করে ভেঙে ভেঙে অনেকগুলো পাতের করি এবং তাদের মাঝখানে যদি কোনো অন্তরিত পাত থাকে, মনে করো আগে ছিল এরকম, এই ওপরটা এরকম ছিল, যদি এরকম মনে করো বড় ছিল, আমি যদি এটাকে ঘুরিয়ে দেখাই, এখন এই রকম না করে এটাকে আমি কতগুলো পার্টে ভাগ করে দিই, কতগুলো পার্টে ভাগ করে দিই, এবং মাঝখানে এই যে অংশটা দেখছি এখানে যদি কোনো অন্তরিত পাত মানে কোনো প্লাস্টিক বা কোনো অভ্র জাতীয় জিনিস যেটা এই দুটো পাতকে কানেকশন করবে না, এরকম জিনিস প্রবেশ করে দেওয়া হয়। দরকার পড়লে আমরা ছোট ছোট আরও এরকম পাত প্রবেশ করে দিতে পারি। এটা করার ফলে কি হবে? ঘূর্ণি প্রবাহটা ছোট ছোট পথে সৃষ্টি হবে, আর বড় ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হতে পারবে না, কারণ এইখানটা যেহেতু অন্তরিত, কারেন্টটা এইখান থেকে এইখানে যেতে পারবে না, ফলে এই ছোট ছোট ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হতে পারে, কিন্তু সেটা পুরো পথ কমপ্লিট করতে পারবে না। তার ফলে ঘূর্ণি প্রবাহটা সৃষ্টি হতে পারে না, ঘূর্ণি প্রবাহ বন্ধ হয়ে যাবে। তার ফলে শক্তির যে অপচয় বা তাপ শক্তি যে উৎপন্ন কমে যাবে। তাহলে একটা সলিড মজ্জা না নিয়ে যদি আমি মজ্জাটার কতগুলো পাতের সমষ্টি নিই এবং পাতগুলো যদি পরস্পর থেকে অন্তরিত থাকে, তাহলে ঘূর্ণি প্রবাহটাকে কমানো যায়। বুঝতে পারলে? ঘূর্ণি প্রবাহ সব জায়গায় যে খারাপ সেটাও নয়, এর দুটো ব্যবহার প্রয়োগে আছে। তোমরা নিশ্চয়ই ইন্ডাকশান কুকার নাম শুনেছ। ইন্ডাকশান কুকারে দেখবে তোমার একটা কুকারের উপরে তুমি যদি নির্দিষ্ট কিছু এরকম কুকার থাকে, এরকম কুকারের মধ্যে, ঠিক আছে, দেখবে কুকারের মধ্যে যখনই তুমি পাত্রটা চাপাবে তখন পাত্রটা দেখবে গরম হবে। তুমি যদি এই কুকারের উপর হাত দাও তাহলে কিন্তু তোমার কাছে কোনো গরম লাগবে না, কিন্তু এই কুকারটার উপরে যখনই তুমি কোনো একটা পাত্র, কোনো একটা কড়াই বসাবে, কোনো একটা বাটি বসাবে, সঙ্গে সঙ্গে দেখবে যে সেই কড়াইটা বা সেই বাটিটা গরম হচ্ছে। হাত দিলে কিন্তু গরম লাগবে না, এখানে ইন্ডাকশান হচ্ছে। ঠিক আছে, এই যে কুকারটার মধ্যে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তুমি যখন তার উপর পাত্রটা রাখছো তখন পাত্রটার তলদেশে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হচ্ছে এবং পাত্রটা আস্তে আস্তে গরম হচ্ছে। তাই সাধারণত এই পাত্রগুলো একটা বিশেষ প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে ঘূর্ণি প্রবাহ ইন্ডাকশান কুকারে কাজে লাগে। তো এটা সুবিধা কি? এটা একটা সুবিধা আছে। এক্ষেত্রে তাপ শক্তিটা, দেখো তড়িৎ শক্তিটা পুরোপুরি তাপ শক্তিতে পরিণত হয়। তড়িৎ শক্তিটা কিন্তু অন্য কোনোভাবে অপচয় হয় না। আগেকার দিনে কী ব্যবহার করতো? হিটার ব্যবহার করা হতো, কিন্তু হিটারের অসুবিধা কী? হিটারে যে কী থাকতো? নাইক্রোম তার থাকতো, এবং নাইক্রোম তারটা যখন গরম হতো তখন আলো তৈরি হতো এবং তাপও তৈরি হতো, কিন্তু আলোটা আমাদের দরকার নেই। তার ফলে তড়িৎ শক্তির কিছুটা পার্ট আলোক শক্তির রূপে নষ্ট হয়ে যেত। প্লাস এই হিটারে এই যে নাইক্রোম তারটা মাঝে মাঝে নষ্ট হয়ে যেত। কিন্তু ইন্ডাকশান কুকারে কী হয়? কোনো পরিমাণ তড়িৎ শক্তি নষ্ট হয় না, পুরো তড়িৎ শক্তিতে তাপ শক্তি পরিণত হয়ে যায় এবং ইন্ডাকশান কুকার অনেক দিন পর্যন্ত ঠিক থাকে, এর নষ্ট হয় না। তাহলে এটা একটা ব্যবহার। এছাড়া আরেকটা ব্যবহার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেক, বৈদ্যুতিক ব্রেক। ঠিক আছে, ট্রেনের যে ব্রেক, সেই ব্রেকে কিন্তু ব্যবহার করা হয়। ট্রেনের যে চাকা, সেই চাকার দুপাশে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে সেই চাকাটার ঘূর্ণনটার মধ্যে বাধা সৃষ্টি করা হয়। কারণ এখানে যে ঘূর্ণিপ্রবাহটা সৃষ্টি হয় আপেক্ষিক গতিটাকে কমানোর জন্য। ঠিক আছে, তাই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যখন চাকার মধ্যে অ্যাপ্লাই করা হয় তখন চাকাটার মধ্যে যে ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হবে, সেই ঘূর্ণিপ্রবাহটা কিন্তু চাকার বেগটাকে আস্তে আস্তে কমাবে। তাই বৈদ্যুতিক ব্রেক তৈরি করার জন্য কিন্তু খুব জোরে স্পিডে যাচ্ছে, বৈদ্যুতিক ব্রেক সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা ট্রেনটাকে আটকাতে পারবি এবং সেখানেও ঘূর্ণিপ্রবাহ কাজে লাগানো হয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। এবার আসা যাক স্বকীয় আবেশ কী। স্বকীয় আবেশটা অদ্ভুত জিনিস। মনে করো এরকম একটা সলিনয়েড আছে,
এরকম একটা সলিনয়েড আছে, ঠিক আছে। মনে করো এইদিকে আই কারেন্ট যাচ্ছে, সলিনয়েডের মধ্যে আই কারেন্ট যাচ্ছে। এবার যদি আই কারেন্টটা পরিবর্তন হয় তাহলে কি হবে? আগে বুঝি যে যদি এর মধ্যে আই কারেন্ট যায় তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা হচ্ছে μ0 Ni, এটা আমরা জানি, ঠিক আছে। তার মানে এর মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হবে, তড়িৎ প্রবাহ, চৌম্বক প্রবাহ যেটা সৃষ্টি হবে, সেইটা বলতে পারি যে কারেন্টের সঙ্গে সমানুপাতিক। এর ভেতরে যে চৌম্বক প্রবাহটা সৃষ্টি হবে, আগের দিন আমরা চৌম্বক প্রবাহ পড়েছি যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলি চৌম্বক বলরেখা অতিক্রম করে সেইটাই হচ্ছে তার চৌম্বক প্রবাহ। তাহলে যে চৌম্বক প্রবাহটা সৃষ্টি হবে সেটা বি এর সঙ্গে সমানুপাতিক, বি যত বেশি হবে ফাইও তত বেশি হবে। বিটা যেহেতু আয়ের সঙ্গে সমানুপাতিক তাহলে ফাইটাও আয়ের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে ফাইকে যদি সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে একটা ধ্রুবক আছে, সেটাকে বড় হাতের এল দিয়ে লেখা হয়। এই এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার দেখি যদি এই কারেন্টটা আস্তে আস্তে পরিবর্তন হয়, যদি কারেন্টটা বাড়ে তাহলে বিটা বাড়বে, বিটা বাড়লে ফাইটা বাড়বে, ঠিক আছে। তাহলে যদি ফাই বাড়ে, ফাইয়ের যদি পরিবর্তন হয় তাহলে ফ্যারাডের সূত্র অনুসারে এই কয়েলটার মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে যেটা এই কারেন্টের পরিবর্তনটাকে বাধা দেবে। লেন্জের সূত্র বোঝা গেল? তাহলে যদি কারেন্টটা পরিবর্তন হয় তাহলে এখানে ফ্লাক্সটা পরিবর্তন হবে, ফ্লাক্সটা পরিবর্তন হলেই কিন্তু এই কয়েলটা ওই কারেন্টের পরিবর্তনটাকে বাধা দেবে, অর্থাৎ ও এমন দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে যাতে এই কারেন্টের পরিবর্তনটা না হয়, ঠিক আছে। তাহলে এখানে কারেন্টের পরিবর্তন ডিআইডিটি হলে এর মধ্যে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা হচ্ছে -d∅dt। তাহলে ই সমান লিখতে পারি -ddt অফ ফাইয়ের জায়গায় লিখলাম Li, বা ই সমান লিখতে পারি -L didt, যেহেতু এলটা কনস্ট্যান্ট। ঠিক আছে। তাহলে এবার বলি যে স্বকীয় আবেশ কি জিনিস, ঠিক আছে। স্বকীয় আবেশ কি জিনিস বলছে যে কোনো কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে সময়ের সাপেক্ষে তাহলে সেই কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। কোনো কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে সেই কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হয় যেটা ওই তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়। এই ঘটনাটাকে বলা হয় স্বকীয় আবেশ। এই ঘটনাটাকে বলা হয় স্বকীয় আবেশ। অর্থাৎ কারেন্টে যদি বাড়তে চায় কারেন্টের বৃদ্ধিটাকে বাধা দেবে, বা যদি কমতে দেয় তাহলেও বাধা দেবে। বুঝে গেল? দেখো এটা অনেকটা রোধের মতন লাগছে না, যে কারেন্ট যেতে গেলে বাধা দিচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কারেন্ট যেতে গেলে বাধা দেবে না, এখানে কারেন্টটা পরিবর্তন হলে বাধা দেবে, কারেন্টটা বাড়লে বাধা দেবে বা কারেন্টটা কমলে বাধা দেবে। তাহলে এটা অনেকটা রোধের মতন কাজ করছে। কিন্তু এখানে রোধের সঙ্গে এর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে রোধের মধ্যে কারেন্ট যদি যায় রোধ তো বাধা দেবেই, কিন্তু রোধ কিছু পরিমাণ শক্তি নষ্ট করে দেবে তাপ শক্তি রূপে, I²RT পরিমাণ শক্তি নষ্ট করে দেবে। কিন্তু এ কিন্তু শক্তিকে নষ্ট করবে না। এ যখনই কারেন্টটা বাড়বে এ বাধা দেবে বটে, তার ফলে একটা শক্তি কার্য করবে বটে, কিন্তু সেই কার্যটা বা সেই শক্তিটা এর মধ্যে সঞ্চিত হয়ে থাকবে চৌম্বক শক্তিরূপে, চৌম্বক শক্তিরূপে সঞ্চিত হয়ে থাকবে। যখন এ কাজ করবে তখন সে একটা শক্তি সঞ্চিত হয়ে থাকবে, সেটা চৌম্বক শক্তিরূপে সঞ্চিত হয়ে থাকবে, নষ্ট হবে না। রোদের ক্ষেত্রে যেটা নষ্ট হয়ে যায় I²R হিসাবে, এখানে গেছে নষ্ট হবে না। বুঝতে পারলে? তাহলে এও বাধা দেবে কিন্তু এখানে শক্তি নষ্ট হবে না, এখানে শক্তি সঞ্চিত হয়ে থাকবে চৌম্বক শক্তিরূপে, ঠিক আছে। বেশ, সাবেশাঙ্ক কী জিনিস বলি। এখান থেকেও সাবেশাঙ্ক দিতে পারি সংজ্ঞা, এখান থেকেও সাবেশাঙ্কের সংজ্ঞা দিতে পারি। আমার এটা খুব একটা পছন্দ নয়, এখান থেকে সংজ্ঞা দিই। দেখো এখান থেকে কি বলছে যে যদি ডিআইডিটি 1 হয়, 1 অ্যাম্পিয়ার/সেকেন্ড হয়, তাহলে ই সমান এল, মাইনাসটা বাদ দিলাম মাইনাসটা ডিরেকশনের জন্য। অর্থাৎ কোনো কুণ্ডলিতে যদি একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে সেই কুণ্ডলিতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় সেইটাকেই তার সাবেশাঙ্ক বলে। সাবেশাঙ্কর একক হচ্ছে হেনরি, সাবেশাঙ্কের একক হচ্ছে হেনরি। সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারবো। ডিআইডিটি 1 অর্থাৎ একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে কোনো কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেইটাই হচ্ছে তার সাবেশাঙ্ক, এর একক হচ্ছে হেনরি। কোনো কয়েলের এল
তোমার সাবেশাঙ্ক যদি 1 হেনরি হয়, তার মানে হচ্ছে সেই কয়েলে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় এবং তার ফলে তার মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলটা যদি 1 ভোল্ট হয়, তাহলে তার সাবেশাঙ্কটাকে বলবো 1 হেনরি। বুঝতে পেরেছো? কোনো কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে যদি তার মধ্যে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে তার সাবেশাঙ্ককে আমরা বলবো 1 হেনরি। ঠিক আছে, 1H বলে লেখা হয়। চলো নেক্সট দেখি। দেখো একটা অঙ্ক দিয়েছে করি। বলছে 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলীর প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার হলো। কুণ্ডলিতে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? চলো, আমাদের সূত্র কি? A = L didt, মাইনাসটা আমরা বাদই দিলাম। এখানে ইটা কত দিয়েছে? এখানে ইটা আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে 8 ভোল্ট। ডিআইটা কারেন্টের পরিবর্তন কত? 2 -2 মানে 4 অ্যাম্পিয়ার। বুঝতেই পারছো কী করে হচ্ছে? 2 থেকে -2 গেছে, তার মানে 4 অ্যাম্পিয়ারের কারেন্টের পরিবর্তন। ঠিক আছে, টিটা কত? ডিটিটা কত? 0.05 সেকেন্ড। বসিয়ে দাও, এর জায়গায় 8 ভোল্ট, এল ডিআইটা হচ্ছে 4 আর ডিটিটা হচ্ছে 0.05। দশমিকটা উঠলাম, উপরে 100 গেল, 5 আর 100 কাটলাম, 5 20 100, তাহলে 4 20 80। এল সমান হচ্ছে 8/80, 10 হলো, তার মানে 0.1 হেনরি। বুঝতে পারা গেল? আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখি। অনেক সময় এমন একটা কুণ্ডলী দরকার পড়ে যেটাতে কোনো আবেশাঙ্ক থাকবে না, যেটাতে কোনো সাবেশাঙ্ক থাকবে না, সেই ধরনের কুণ্ডলীকে বলবো আবেশহীন কুণ্ডলী। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল রুমে রোধ বাক্স দেখেছ। রোধ বাক্সের মধ্যে অনেকগুলো চাবি থাকে, এরকম চাবি, 1 ওহমের চাবি, 5 ওহমের চাবি, 100 ওহমের চাবি, এরকম থাকে। ঠিক আছে, এরকম অনেক থাকে, এরকম চাবি অনেক থাকে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই চাবিটার মধ্যে কি থাকে? একটা এরকম পেঁচানো কুণ্ডলী থাকে। এখানে একটা রোধ থাকে, একটা অনেক বড় তার, তাকে এরকম পেঁচিয়ে করা থাকে, এরকম পেঁচিয়ে অনেক বড় তারকে পেঁচিয়ে ছোট করে এই রোধ বাক্সের মধ্যে ভরা থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, যদি এরকম পেঁচানো থাকে তাহলে এটা কিন্তু তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেবে। যখন এই কারেন্টের মধ্যে দিয়ে যাবে, যখন যেতে শুরু করবে, তখন কারেন্টের ওই যে যাওয়াটাকে বাধা দেবে। স্থির হয়ে গেলে বাধা দেবে না, কিন্তু যাওয়াটাকে বাধা দেবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই কুণ্ডলীটা এরকম করতে পারি। অর্থাৎ একটা কুণ্ডলী দিয়ে কারেন্ট যাবে আর একটা কুণ্ডলী দিয়ে ফিরে আসবে। অর্থাৎ একটা কুণ্ডলী যেদিকে তড়িৎচালক বল আবিষ্ট হবে, আরেকটা কুণ্ডলীতে বিপরীত দিকে তড়িৎচালক বল আবিষ্ট হবে, পরস্পরকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল 0 হবে, অর্থাৎ কারেন্ট কোনো বাধা পাবে না। এই ধরনের যে কুণ্ডলী, এটাকে বলা হয় আবেশহীন কুণ্ডলী। রোধ বাক্সের মধ্যে এই ধরনের কুণ্ডলী ব্যবহার করা হয়। যেখানেই পেঁচানো তার থাকে, সেখানেই কিন্তু পেঁচানো তারগুলোকে এরকম আবেশহীন করতে হয় আমাদের, যাতে করে তার মধ্যে কোনো সাবেশাঙ্ক না থাকে। বুঝে গেল? নেক্সট দেখি, চোখ কি জিনিস? চোখ দেখো, আমরা এই যদি সলিনয়েড নিই, তাহলে তার ক্ষেত্রে ইটে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে এল ডিআইডিটি, মাইনাস একটা থাকে, সেটাকে আমরা বাদ দিচ্ছি। দেখো, কোনো সলিনয়েডের বা কোনো কয়েলের বা কোনো আবেশকের, এগুলোকে আবেশক বলা হয়, ইন্ডাক্টর বলা হয়, কোনো আবেশকের এল সাবেশাঙ্ক যদি খুব বেশি হয়, তাহলে কারেন্টের সামান্য পরিবর্তনে প্রচুর পরিমাণ ভোল্টেজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে বেশি সাবেশাঙ্কযুক্ত এবং কম রূপযুক্ত কোনো সলিনয়েডকে বলা হয় চোখ। বুঝতে পারলে? যার এলটা খুব বেশি এবং রোধটা খুব কম, এই ধরনের কোনো আবেশককে বলা হয় চোখ। এটা কি কাজে ব্যবহার করা হয়? দেখো, এই ধরনের বর্তনীতে, এই ধরনের আবেশকে যখন কারেন্ট দেওয়া হয়, যখন সুইচ চেপা হয়, তখন সঙ্গে সঙ্গে ডিআইডিটিটা পরিবর্তন একটা মান থাকে, কিন্তু এল এর মান যেহেতু খুব হাই, তাই জন্য প্রচুর পরিমাণে ভোল্টেজ তৈরি হয়। ঠিক আছে, দেখবে তোমাদের
টিউবলাইটে আগেকার দিনে যে সমস্ত টিউবলাইটগুলো ব্যবহার করা হতো সেখানে একটা স্টার্টার থাকতো আর একটা চোখ থাকতো। সেই চোখটার কাজ ছিল হাই ভোল্টেজ তৈরি করা, কিন্তু সে কিন্তু কোনো তার রোধ যেহেতু নেই, খুব কম, তাহলে সে কিন্তু তড়িৎ শক্তি নষ্ট করতো না, সে শুধু হাই ভোল্টেজটা তৈরি করতো, দিয়ে লাইটটাকে জ্বলাতে সাহায্য করতো। দেখবে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে টিউবলাইটটা কত কিছুক্ষণ টিপ টিপ করে জ্বলতো, দিয়ে তারপরে সে জ্বলতে শুরু করতো। ঠিক আছে, তাহলে উচ্চ স্বাবেশাঙ্কযুক্ত এবং কম রোধযুক্ত কোনো আবেশককে বলা হয় চোখ। সাধারণত আগেকার দিনে যে সমস্ত টিউবলাইটগুলো ছিল সেই টিউবলাইটে ব্যবহার করা হতো, এবং হাই ভোল্টেজ, তাৎক্ষণিক হাই ভোল্টেজ তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আবেশকের সঞ্চিত শক্তির রাশিমালা। আবেশকে সঞ্চিত শক্তি, তা আবেশকে বলেছিলাম যে যখন আই কারেন্ট যায় তখন এর মধ্যে চুম্বক শক্তি স্টোর হয়ে থাকে। দেখো মনে করো এই আবেশকের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, তাহলে প্রথম যখন আমি সুইচটা দিই তখনই তো আই কারেন্ট যায় না, প্রথমে 0 থেকে আস্তে আস্তে কারেন্টটা বাড়ে। প্রথমে 0 থাকে, প্রথমে এখানে কারেন্টে 0 থাকে, দিয়ে তারপরে আই হয়। এই 0 থেকে আই হওয়ার সময় কিন্তু কুণ্ডলীটা বাধা দেয়, তাহলে কারেন্টটা তৈরি হতে গেলে কিন্তু কিছুক্ষণ সময় লাগে, এবং তারপর একটা সময় ওই কারেন্টটা কিন্তু তৈরি হয়। এবারে এই কারেন্টটা তৈরি হওয়ার সময় এই কুণ্ডলীটা যে কার্য করে, সেই কার্য করার হার যাকে আমরা পি বলি, ক্ষমতা, সেটা কিন্তু হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক আছে, কুণ্ডলীটার কার্য করার হার হচ্ছে ই ইন্টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। এই ভোল্টেজটা কত, এটা আবিষ্ট তড়িৎচালক বল, আর আইটা হচ্ছে সেই মুহূর্তে যে কারেন্টটা। একবারে তো আই কারেন্ট তৈরি হয়ে যায় না, কোনো একটা পার্টিকুলার টাইমে যে কারেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে পি সমান অ্যাকচুয়ালি কি, পি সমান হচ্ছে ডিডব্লিউ ডিটি, এইটা সমান হচ্ছে ইআই। ই মানে কি, ই মানে হচ্ছে এল ডিআই ডিটি ইন্টু আই। ডিটি যদি কেটে দিই তাহলে ডিডব্লিউ সমান হচ্ছে এল আই ইন্টু ডিআই। তাহলে 0 থেকে আই পর্যন্ত কারেন্ট যখন সঞ্চিত হয় বা যখন এস্টাবলিশড হয়, তখন মোট এই সলিনয়েডটা কত কাজ করে, তাহলে সেটাকে আমরা যদি ডব্লিউ বলি, সেটা ইন্টিগ্রেশন 0 থেকে আই এল আই ডিআই। এলটা তো বেরিয়ে যাবে, আইয়ের ইন্টিগ্রেশন হবে, তাহলে আই স্কোয়ার বাই 2, 0 থেকে আই, তাহলে হাফ এল আই স্কোয়ার। তাহলে এই পরিমাণ কার্য সলিনয়েডটা করবে বা আবেশকটা করবে, এবং এই যে কাজটা করলো এটা ওই আবেশকের মধ্যে চৌম্বক শক্তি রূপে সঞ্চিত হয়ে থাকবে। তাহলে সলিনয়েডের মধ্যে যে সঞ্চিত শক্তিটা থাকে সেটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এই পরিমাণ সঞ্চিত শক্তি থাকে। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমার পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে, এটা খুব ভালো করে করবে। সলিনয়েডের সঞ্চিত শক্তির রাশিমালা, প্রথমে ক্ষমতা লিখবে, ক্ষমতা রাশিমালা, ক্ষমতা মানে ডিডব্লিউ ডিটি, ক্যালকুলেশন করবে 2টো লাইন, তাহলে বেরিয়ে যাবে, কিচ্ছু নেই। চলো নেক্সট বলছে একটা কুণ্ডলীর রোধ হচ্ছে 10 ওহম, একটা কুণ্ডলীর রোধ হচ্ছে 10 ওহম, স্বাবেশাঙ্ক হচ্ছে 5 হেনরি। তাহলে আরটা বলেছে 10 ওহম আর এলটা বলেছে 10 হেনরি, এলটা বলেছে 5 হেনরি, স্যার 5 হেনরি। একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। একে যে ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি তার ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, তাহলে কারেন্ট কত তৈরি হবে, ম্যাক্সিমাম কারেন্টটা প্রথমে 0 থেকে স্টার্ট করবে, সলিনয়েড বাধা দেবে, আস্তে আস্তে একটা কারেন্টে গিয়ে শেষ হবে। সেই কারেন্টটা কত, সেটা হচ্ছে ভোল্টেজ বাই রোধ, তার মানে 100 বাই 10 মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এর মধ্যে সঞ্চিত শক্তি কত, হাফ এল আই স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এলটা হচ্ছে 5 আর আই স্কোয়ার করলে হবে 100, 50, 5 5 25, 250 জুল। তাহলে 250 জুল শক্তি সঞ্চিত হয়ে থাকবে। এই শক্তিটা কি শক্তি, এটা চৌম্বক শক্তি, যেটা এর মধ্যে সঞ্চিত হয়ে থাকবে। ঠিক আছে, যখন আমরা কারেন্টটাকে বন্ধ করব, ব্যাটারিটাকে বন্ধ করে দেবো, তখন কিন্তু এই শক্তিটা, এই যে চৌম্বক শক্তিটা, এটা কিন্তু আবার তড়িৎ শক্তিতে পরিণত হবে, দিয়ে এই যেদিকে কারেন্ট পাঠাচ্ছে তার উল্টো দিকে কারেন্ট পাঠাবে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর। ঠিক আছে, চলো নেক্সট দেখি। একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করো। মনে করো এই যে সলিনয়েডটা দিয়েছি, এর স্বাবেশাঙ্কের রাশিমালা কী হবে সেটা বার করতে বলেছে। তো আমি ধরলাম যে এর দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর পাক সংখ্যা বললাম বড় হাতের এন, পাক সংখ্যা বড় হাতের এন। এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে,
তাহলে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি কত হবে, সেটা হচ্ছে মিউ জিরো এন আই, বা এটাকে লিখতে পারি মিউ জিরো এন আই বাই এল। এনটা কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তার মানে বড় হাতের এন বাই এল। ঠিক আছে, যদি বলে এই একটা কুণ্ডলিতে চৌম্বক প্রবাহ কত, একটি কুণ্ডলিতে ফাই কত হবে, সেটা হচ্ছে বি ইন্টু এ। যদি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয় তাহলে একটা কুণ্ডলিতে হবে বি এ, তাহলে সব কটা কুণ্ডলিতে মোট ফাই কত হবে, এটা তো একটা কুণ্ডলিতে, তাহলে এনটা কুণ্ডলী আছে, তাহলে এনটা এরকম কুণ্ডলী কটা আছে, এনটা আছে, এনটা পাক সংখ্যা বলেছে এন, তাহলে এন বি এ হবে। আচ্ছা এনটা ঠিক আছে, বি এর মানটা যদি বসাই তাহলে হবে এন ইন্টু মিউ জিরো এন আই বাই এল ইন্টু এ। তার মানে লিখতে পারি মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। এবার আমরা জানি যে ফাই সমান এল আই হয়, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখব এল সমান হবে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। তাহলে এইটাই হচ্ছে আমাদের সলিনয়েডের একটা আবেশকের সাবেশাঙ্কের রাশিমালা। বুঝা গেছে? চলো নেক্সট দেখি। বলছে সলিনয়েডের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা কত। সলিনয়েড এই ধরনের সলিনয়েড দিয়েছে, এর একক আয়তনে কতটা শক্তি সঞ্চিত হয়ে থাকবে তার রাশিমালা কি বার করো। ঠিক আছে, চলো। তাহলে সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা তো আমরা জানি। তাহলে এর মধ্যে কারেন্টের ফর্মুলা রাশিমালাটা আমরা যদি লিখি তাহলে সেটা কত হবে, বি এল বাই মিউ জিরো এন। ঠিক আছে, আমরা কি জানতে চাইছি, আমাকে জানতে চাইছে এই সলিনয়েডের একক আয়তনে কতটা শক্তি সঞ্চিত আছে। তার জন্য বি এর রাশিমালা জানি, এল এর রাশিমালা জানি, শক্তি সঞ্চিত শক্তিরও রাশিমালা জানি। আই বার করলাম এইটা, এল জানি এইটা, তাহলে সঞ্চিত শক্তি কত, ইউ সমান হাফ এল আই স্কোয়ার, হাফ ইন্টু এল এর রাশিমালা হচ্ছে এইটা, তাহলে মিউ জিরো এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল ইন্টু আই স্কোয়ার, এইটার স্কোয়ার করবো, বি স্কোয়ার এল স্কোয়ার মিউ জিরো স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার কেটে দিলাম, মিউ জিরো একটা কেটে দিলাম, এল একটা কেটে দিলাম, তাহলে কি থাকলো, হাফ থাকলো। এখানে বি স্কোয়ার বাই মিউ জিরো আছে, বি স্কোয়ার বাই মিউ জিরো আছে, আর এখানে এ ইন্টু এল আছে, এ ইন্টু এল আছে, এ ইন্টু এল মানে আয়তন। তাহলে এটা কি পেলাম, বি স্কোয়ার বাই টু মিউ জিরো ইন্টু ভি, ভিটা কি সলিনয়েডের আয়তন, এ ইন্টু এল মানে সলিনয়েডের আয়তন। তাহলে যদি বলে একক আয়তনে সঞ্চিত শক্তি সেটা কত হবে, এটা হচ্ছে ভি আয়তনে, অর্থাৎ গোটা সলিনয়েডের সঞ্চিত শক্তি, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি সেটা রাশিমালা হবে বি স্কোয়ার বাই টু মিউ জিরো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাশিমালা। যেখানেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে তার একক আয়তনে যে শক্তিটা সঞ্চিত হয়ে থাকে সেটার ফর্মুলা হচ্ছে এইটা। এটা শুধু সলিনয়েডের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মানটা যদি জানো কত টেসলা, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডে কতটা চৌম্বক শক্তি আছে তার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, একইভাবে তড়িৎ ক্ষেত্রে একক আয়তনে যে শক্তিটা সঞ্চিত থাকে, এখানে আমরা বলে দিই যে তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে সেইখানে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে হাফ এপসিলন জিরো ই স্কোয়ার। ঠিক আছে, বুঝে গেছে? এটা মনে রাখবে, এটা আমরা করাইনি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের শক্তি একক আয়তনে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শক্তি, এটা চৌম্বক ক্ষেত্রে, এটা তড়িৎ ক্ষেত্রে। চলো নেক্সট দেখি, পারস্পরিক আবেশ কাকে বলে। এটা খুব ইন্টারেস্টিং। মনে করো একটা সলিনয়েডে ছিল, তো আমি আরেকটা সলিনয়েডের নিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। ঠিক আছে, সাধারণত এরকম থাকে না, এই কয়েলটার ভেতরে এই কয়েলটাকে অন্তরিত অবস্থায় লাগানো থাকে, দুটো কয়েল অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে। ঠিক আছে, এখন এইটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে এর তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এর সঙ্গেও সেই ম্যাগনেটিক ফিল্ডে জড়িত হবে, তার মানে এর মধ্যেও একটা চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে।
যেটাকে আমরা ফাই যদি বলি, সেটা এই কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে সেকেন্ডারি কয়েলে যে চৌম্বক প্রবাহ, এই কয়েলে যে চৌম্বক প্রবাহ, সেটা এই কয়েলের কারেন্টের উপর নির্ভর করছে। এই কারেন্টটাকে যদি বাড়াই তাহলে এর চারদিকে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, তার মানে এইখানেও চৌম্বক প্রবাহ বাড়বে। ঠিক আছে, তাহলে এই কয়েলটার জন্য, প্রাইমারি কয়েলের জন্য সেকেন্ডারি কয়েলের চৌম্বক প্রবাহ হচ্ছে সেটা প্রাইমারি কয়েলের কারেন্টের সঙ্গে সমানুপাতিক, বা আমরা বলতে পারি ফাই এস সমান এম আই। ওখানে এল ছিল, এখানে এম হবে। এখানে এমকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। এমকে কি বলবো? পারস্পরিক আবেশাঙ্ক। ঠিক আছে, একইভাবে আমরা যদি ফ্যারাডের সূত্র ইউজ করি তাহলে ই সমান হচ্ছে ডি ফাই ডিটি, মাইনাসটাকে বাদ দিলাম, তার মানে হবে কি এম ডি আই ডিটি। ঠিক আছে, এমটা কনস্ট্যান্ট যেহেতু, ফাইয়ের জায়গায় আমরা এম আই বসালাম, এমটা বেরিয়ে চলে এলো ডিআই ডিটি পড়ে থাকে। তারপরে যদি আমাকে জিজ্ঞেস করে যে পারস্পরিক আবেশ কী জিনিস, তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে কাছাকাছি রাখা দুটো কুণ্ডলীর মধ্যে একটা কুণ্ডলীতে যদি চৌম্বক প্রবাহ, যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ। ঠিক আছে, এবার যদি বলে এম এর সংজ্ঞা কি, বলবো প্রথম কুণ্ডলীতে একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে দ্বিতীয় কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় সেইটাকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। এমটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক। এর এককও সেই হেনরি। যদি বলে 1 হেনরি কাকে বলবো? 1 হেনরি সেই রকমই, প্রথম কুণ্ডলীতে যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় এবং তার ফলে দ্বিতীয় কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে এই দুটোর যে পারস্পরিক আবেশাঙ্ক সেটা হচ্ছে 1 হেনরি। বোঝা গেছে? চলো নেক্সট। সাবেশাঙ্ক হচ্ছে এক নিজের কুণ্ডলী নিজের জন্যই হচ্ছে, আর পারস্পরিক আবেশাঙ্ক হচ্ছে দুটো কুণ্ডলী পাশাপাশি থাকে। দুটো কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করে। চলো করি। মনে করি এর মধ্যে পাক সংখ্যা আছে n1, এর মধ্যে পাক সংখ্যা আছে n2, দুজনেরই দৈর্ঘ্য সেম এবং দুজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে এই কারেন্টের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। যদি দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে যে বিটা সৃষ্টি হবে সেটা হচ্ছে μ0 n1 I বাই L, তাই না? এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে সেটা কত হয়? μ0 ni, তাহলে μ0 n1 বাই L ইন্টু I। তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে একটা পাকে যে চৌম্বক প্রবাহটা সৃষ্টি হবে সেটা হচ্ছে B ইন্টু A। তাহলে টোটাল চৌম্বক প্রবাহ কত সৃষ্টি হবে? N2BA, কারণ এটাতে পাক সংখ্যা আছে N2। তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে তার মান হচ্ছে N2BA। যদি B এর মানটা আমরা এখান থেকে বসাই তাহলে কি হবে? μ0 n1 n2 A বাই L ইন্টু I। n2টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, আইটাকে সেপারেট করেছি। আবার আমরা জানি যে ফাই সমান হচ্ছে mi। এই দুটোকে যদি তুলনা করি তাহলে m সমান কত হবে? μ0 n1 n2 A বাই L, তাহলে এইটাই হচ্ছে m। μ0 n1 n2 A বাই L, তাহলে এইটাই হচ্ছে পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা। বুঝে গেছে? নেক্সট দেখা যাক। দেখা যে দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক L1 L2 হলে তাদের পারস্পরিক আবেশাঙ্ক m সমান √L1 L2। দেখো এর নিজস্ব সাবেশাঙ্ক আছে, এর সাবেশাঙ্ক L1 ধরলাম, এর সাবেশাঙ্ক L2 ধরলাম এবং এদের পারস্পরিক যে আবেশাঙ্ক সেটা হচ্ছে m। তাহলে এদের মধ্যে কি ফর্মুলা হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এটাকে ধরলাম n2, তাহলে এর সাবেশাঙ্ক L1 কত হবে? L1 এর ফর্মুলা আমরা এক্ষুনি বার করলাম, সেটা হচ্ছে μ0 n1 স্কোয়ার A বাই L। এর L2 কত হবে? μ0 n2s, আচ্ছা n1 স্কোয়ার, এটা n2 কেন হবে? n2 স্কোয়ার A বাই L। এটা হচ্ছে দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক, প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক, দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক। এখন আমরা L1 আর L2 গুণ করি, L1 L2 গুণ করলাম, তাহলে μ0 স্কোয়ার হবে, n1 স্কোয়ার n2 স্কোয়ার হবে, n1 স্কোয়ার n2 স্কোয়ার হবে, a স্কোয়ার হবে আর L স্কোয়ার হবে। এটা মানে m স্কোয়ার না?
তাই না? এটা মানে এম স্কোয়ার, তাহলে এম সমান কত পেলাম? √L1 L2, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব ইজিলি আমাদের প্রমাণ হয়। চলো নেক্সট দেখি। দেখো কি দিয়েছে, দেখো বলছে একজোড়া সন্নিহিত কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক হচ্ছে 1.5 হেনরি, তার মানে এমটা দিয়েছে আমাদের 1.5 হেনরি। ঠিক আছে, যদি মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 0.05 সেকেন্ডে 0 থেকে 20 অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ ডিটিটা বলেছে 0.05 সেকেন্ড আর ডিআইটা বলেছে 0 থেকে 20, তাহলে 20 অ্যাম্পিয়ার। তবে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট গড় তড়িৎচালক বলের পরিমাণ কত, এটা প্রথমে বার করি যে ইটা কত হবে। তাহলে ইটা হচ্ছে এম ডিআইডিটি, গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল। এমটা হচ্ছে 1.5, ডিআইটা হচ্ছে 20 আর ডিটা হচ্ছে 0.05। দশমিক টু উঠলাম, ওপরে 100 এলো। ঠিক আছে, এরও দশমিক, নিচে 10 এলো, একটা শূন্য কেটে দিলাম, 5 3 15 কাটলাম, তাহলে 3 20 60 600, তাহলে 600 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, 600 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে। যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 800 হয়, তবে এতে ফ্লাক্সের পরিবর্তন কত হবে? ফ্লাক্সের পরিবর্তন কত হবে? চলো আমরা দেখি। তো আমরা জানি যে ফাই সমান এম আই, বা ফ্লাক্সের পরিবর্তন দিয়ে যদি লিখি, ডি বাই সমান হচ্ছে এম ডিআই। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই, সব মান তো জানি আমরা। এম দিয়েছে 1.5, ডি হচ্ছে 20, তাহলে 15 দুগুণে 30 এত ওয়েবার। বুঝে গেল? তাহলে সম্পর্কগুলো, রিলেশনগুলো ঠিকঠাক মনে থাকলে অঙ্কগুলো করা এমন কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, তো আশা করি আজকে যে জিনিসটা পড়লাম এটা তোমরা বুঝতে পেরেছো, এবং আবেশ চকটা কী জিনিস, বিশেষ করে সাবেশাঙ্ক কী জিনিস। সাবেশাঙ্ক আমরা পরের দিনে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, পরিবর্তী প্রবাহ, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব দরকার লাগবে এটা। পরের দিন আরও অনেকটা জিনিস বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবে।